পাচ্ছে এই ধরনের আতঙ্ক রয়েছে। বিধাননগরের নারায়ণপুর, সেখানেও একই রকম আতঙ্ক, নিয়ম না মেনেই আবাসন নির্মাণের অভিযোগ। কি অভিযোগ উঠছে? আমাদের সঙ্গে রয়েছে সরাসরি রুমকি, আমি রুমকির গায়ে চলে যাবো। সৈকত রয়েছে আমার সঙ্গে, আমি সৈকতের কাছে যাবো, কিন্তু তার আগে রুমকির কাছ থেকে ঘুরে আসবো। বিধাননগরে ঠিক কি আতঙ্ক, কেন আতঙ্ক, রুমকি? দেখো সমাদ্রিতা, আমি এই মুহূর্তে রয়েছে ৩ নম্বর ওয়ার্ডের বিধানসভা পৌরসভা ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নারায়ণপুর এলাকা। কি আতঙ্ক তোমাকে ছবিটা দেখাই। এই মুহূর্তে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, যে গ্রে কালারের যে বহুতল, এই বহুতলটি কার্যত হেলে পড়েছে যে পাশের বিল্ডিং, সেই বিল্ডিংটার উপরে। তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি ক্রমশ স্পষ্ট হচ্ছে। নিচ থেকে বিল্ডিংটা সোজাই উঠছিল, কিন্তু ওপরের যে অংশটা, সেই ওপরের অংশটা কার্যত হেলে পড়েছে পাশের যে বহুতল, সেই বহুতল। আর এই বহুতলে তুমি দেখতে পাচ্ছ জামা কাপড় রয়েছে, অর্থাৎ এই বহুতলে কিন্তু অধিকাংশ ফ্ল্যাটে মানুষজন থাকেন। এবং আশেপাশেও যে বাড়িগুলো রয়েছে তারাও কিন্তু, আমরা কথা বলেছিলাম, তারাও বলছেন যে তারা আতঙ্কে রয়েছেন, ভয় রয়েছেন। কারণ তারা সম্প্রতি বাঘাযতীনের ঘটনা দেখেছেন, যেখানে একটি বিল্ডিং সম্পূর্ণরূপে ধসে পড়েছে পাশের একটি বাড়ির ওপর। ভয়ঙ্কর ক্ষতি হতে পারে এরকম একটা ভয় তাদের রয়েছে। কিন্তু একটা বড় প্রশ্ন, যে এই বিল্ডিং যে হেলে পড়ার প্রক্রিয়া, সেই হেলে পড়ার প্রক্রিয়া কিন্তু দীর্ঘদিনের সমাদৃতা। স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, দীর্ঘ 1 বছর ধরে নাকি এই বিল্ডিংটি হেলে পড়ছে। আর এই বিল্ডিং একটি বেসরকারি হাসপাতালের নার্সদের থাকার জায়গা। 1 বছর ধরে বিল্ডিংটা হেলে পড়ছে, কিন্তু 1 মাস আগে টনক নড়েছে পুরসভার। স্থানীয় কাউন্সিলর তিনি বলছেন, তিনি বিধায়ক থেকে শুরু করে পুরসভা সকলকেই জানিয়েছেন এবং এই বাড়ি খালি করে দেওয়া হয়েছে। কিন্তু কবে? 1 মাস আগে। 1 বছর ধরে এই বিল্ডিং হেলে পড়ছে, 1 মাস আগে সরানোর প্রক্রিয়া শুরু হলো। বিলম্বিত বোধ হয় পুরসভার। এতদিন পর্যন্ত টনক কেন নড়েনি? যদি কোনো বড়সড় দুর্ঘটনা ঘটে যেত, যদি কোনো মৃত্যু হতো, তাহলে তার দায় কে নিত? এই মুহূর্তে যারা স্থানীয় মানুষজন রয়েছেন, আমি চেষ্টা করবো একটু যদি কথা বলে নেওয়া যায়। দাদা, আপনি এখানে থাকেন? পাশেই থাকি। কবে থেকে থাকছেন দাদা? অনেকদিন। এই বিল্ডিংটা হেলে পড়েছে কবে থেকে বলুন তো? না করে 2 মাস 2.5 মাস তো দেখতেই পাওয়া যাচ্ছে, তার বেশি হতে পারে। হেলে পড়ে রয়েছে। এই যে আশেপাশের বাড়ি রয়েছে, পুরসভার কোনো ভূমিকা দেখেছেন কখনো? হ্যাঁ, কালকেই তো দেখলাম এখানে একটু জঞ্জাটটা হয়েছিল, এখানে কিছু একটা হচ্ছিল। বেশ, এই বাড়িটা হেলে পড়ছে কবে থেকে আপনারা নোটিস করলেন কবে? নোটিস করলাম বলতে আমার নজরে তো পড়েছে মোটামুটি 3-4 মাস হয়, এর বেশি হবে না। অবশ্যই হতে পারে। ব্যস্ত মানুষ যারা স্থানীয় মানুষজন রয়েছেন, কেউ বলছেন 3 মাস, কেউ বলছেন 6 মাস, কেউ বলছেন আবার 1 বছর। আরো মানুষ রয়েছেন, কথা বলেন। দাদা, আপনি এখানকার বাসিন্দা? আমি এখানে থাকি। বেশ, অবশ্যই আরো জন রয়েছেন। আপাতত এটা বুঝতে পারা গেছে বিধাননগরে যে ছবিটা তুমি দেখালে, যে আমি আবারও বলছি, ট্যাংরায় বাড়িটা যেদিন হেলে পড়ে সেদিনকে আমি 8 ফুটের একটা নিয়মমাফিক গ্যাপ খোঁজার বড় চেষ্টা করতে গিয়ে দেখলাম ঐন্দ্রিলা এবং এলিনা হাত ধরাধরি করে 2 বিল্ডিং থেকে গল্প করছে। ঠিক এতটাই গায়ে গায়ে 2টো বিল্ডিং। এবং এই ট্যাংরা নিয়েও রীতিমতো আতঙ্ক আছে, নানান অভিযোগ আছে। আমি সৈকতের কাছে জানবো, কিন্তু তার আগে স্থানীয় বাসিন্দা এবং হেলে পড়া ফ্ল্যাটের মালিক তারা কি বলছেন, যারা থাকেন তারা কি বলছেন, শুনে নেব। এনারা বাইরে কাউকে করতে দেবে না, বুঝেছো? এই এলাকার মানে বাইরে লোক আসে, এটা নিয়মই ছিল। যখন সিপিএম ছিল তখন সিপিএমরা করেছে, এখন এনআরআই এসে করে এনারা করছে। এ তো আমাদের পার্টির লোকই করেছে, রজতদা করেছে আমাদের। রজত? কি নাম? রজত? রজত যা কাগজে তো রজতদার নাম লেখাই আছে, তাই না? ও, উনি আবার মানে রাজনীতি করেন? রাজনীতির সঙ্গে রাজনীতি ছাড়া কি কোনো জিনিস হয়? রজত বাবুর সঙ্গে কাউন্সিলরের ভালো যোগাযোগ। দেখুন, সবাই ওনার সঙ্গে, দেখুন রাজনীতিতে থাকলে তো যোগাযোগ রাখতেই হবে। প্রমোটারই কাগজ সব বানিয়ে দেন, যেই প্রমোটারই হোক ওনারাই সব বানিয়ে দেন, আমাদের ওইসব কিছু করতে হয় না। মানে প্রমোটার যখন কাগজ বানিয়ে দেয় তখন রেজিস্ট্রেশনের খরচা নেয় না? না, সব একসঙ্গে জুড়ে ওরা মিটার টিটার কি সব জুড়ে নিয়ে নেয়। আমাদের সঙ্গে সৈকত রয়েছে, সরাসরি সৈকতের কাছে চলে যাব আমি। সৈকত, আমরা শুনছিলাম ফ্ল্যাটের বাসিন্দার বক্তব্য। তাহলে রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগসাজশে মৃত্যু ফাঁদ বানানোটা বহুতলের নামে নিয়ম হয়ে গেছে। একদমই, অন্তত বিগত কিছুদিন। এবং আমরা যদি একেবারে সেই গার্ডেন নিচের ঘটনা থেকে দেখি, গার্ডেন নিচের ঘটনাতেও যে প্রমোটার যাকে পরে অ্যারেস্ট করা হয়েছিল, সেই প্রমোটার কিন্তু ওই এলাকার কাউন্সিলর, সেই কাউন্সিলরের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন। আজকে ট্যাংরায় যে ঘটনা ঘটেছে 2 দিন আগে, সেই ঘটনা, অর্থাৎ যে বাড়িটি হেলে পড়েছে,
সেই বাড়িটির মধ্যে যে ফ্ল্যাটগুলি আছে সেই ফ্ল্যাট মালিকদের একজন সরাসরি বলছেন যে এখানে রাজনৈতিকবিদদের সঙ্গে যোগাযোগ রয়েছে এই প্রমোটারদের, এবং রাজনীতিবিদদের সঙ্গে যোগাযোগ ছাড়া নাকি কিছু করা যায় না। এমনকি তিনি অভিযোগও করছেন যে এই যে ফ্ল্যাট হেলে পড়া বাড়ি, তার পাশে আরেকটি যে বাড়ির গায়ে ফ্ল্যাটটি হেলে পড়েছে, অর্থাৎ এই বাড়িগুলি সব ইল্লিগাল। এমনকি এই বাড়িগুলি তৈরি করার পর যখন কেউ বাড়িটা কেনেন, যখন রেজিস্ট্রেশন করতে হয় নিয়মমাফিক, সেই রেজিস্ট্রি খরচাও লাগে না, অর্থাৎ সম্পূর্ণভাবে ইল্লিগাল। অথচ এই ইল্লিগাল বাড়িতে কিন্তু কলকাতা কর্পোরেশনের জল, বিদ্যুৎ থেকে শুরু করে সমস্ত রকম ফেসিলিটি সেগুলো রয়েছে। রাজনৈতিক ঘনিষ্ঠতা বা রাজনৈতিক প্রশ্রয় যদি না থাকে তাহলে কিন্তু এটা করা সম্ভব নয়, অন্তত এই ফ্ল্যাটের মালিক বা স্থানীয় বাসিন্দারা সেটা বলছেন। এখন প্রশ্ন যেটা, যে প্রথম দিন অর্থাৎ যেদিন দেখা গিয়েছিল এই বাড়িটি হেলে পড়েছে, সেদিন ওই এলাকার কাউন্সিলর সন্দীপন সাহা তিনি প্রমোটারের দিকে দোষ ঠেলছেন, কিন্তু প্রমোটার বাড়ি তৈরি করছে, তারপরে বাড়ি হেলে যাচ্ছে, কোথাও ভেঙে পড়ছে, কিন্তু ইল্লিগালভাবে বাড়িগুলো তৈরি হচ্ছে কেন? যখনই তৈরি হতে যাচ্ছে তখনই কেন সেটাতে আটকানো হচ্ছে না, যাতে ফার্দার কোনো বড় বিপর্যয় না হয়? এক্ষেত্রে কাউন্সিলর যদি দেখতে না পান তাহলে বলা ভালো কাউন্সিলর হয়তো নিজের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করছেন না। আর কাউন্সিলর একটা এলাকা, একটা বলা যায় কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, এরা প্রশাসনের একেবারে তৃণমূল স্তরের প্রতিনিধি। তারা যদি তার নিজস্ব এলাকায় এইভাবে ইল্লিগাল ফ্ল্যাট উঠছে, ইল্লিগাল বাড়ি উঠছে, যেটা বাড়ির মালিকরাই বলছেন, ফ্ল্যাট মালিকরাই বলছেন এখানে সব ইল্লিগাল, তাহলে ইল্লিগাল বাড়ি যখন উঠছে তখন কাউন্সিলর কি জানতে পারছেন না? কাউন্সিলর, পুরসভা, সেটা বড় প্রশ্ন। এবং বাস্তবে যদি দেখি আমরা, সৈকত, রুমকি, আমাদের সঙ্গে তুলিকাও ছিল, আমরা প্রত্যেকেই যা দেখতে পাচ্ছি তাতে কার্যত গোটা কলকাতা জুড়ে ছাতার মতো গজিয়ে ওঠা বাড়িগুলো কোনোটাই চোখে এরা কেউ দেখতে পাননি। কেন দেখতে পাননি সেটা সব থেকে বড় প্রশ্ন। প্রতিবাদ আরো একবার হওয়া উচিত ট্রেন্ডিং, কারণ বিচার এখনো পেন্ডিং। মহামান্য মুখ্যমন্ত্রী এতটা সক্রিয় হতেন অপরাধীদের ধরার জন্য, তাহলে এতদিন আর আমাদের অপেক্ষা করতে হতো না। শুধু একজনকে, সঞ্জয়কে ফাঁসি দিয়ে দায় এড়িয়ে দিলে হবে না, সমস্ত অপরাধীদের ধরতে হবে, তাদের সবাইকে ফাঁসি ঝুলাতে হবে, এটাই আমার আবেদন। আর কত পাপ ঢাকার জন্য আর কত দূর যেতে পারে এই রাজ্য সরকার, এবং তারপরও তারা এই ধরনের মুখোশ পরে সব জিনিসটাকে ভুল পথে চালনা করতে পারে। কিন্তু আমরা লড়াই করব, অপেক্ষা করব বিচার ছিনিয়ে আনার জন্য। মালদায় ফের চলল গুলি একটা ভলিবল টুর্নামেন্টে। ভলিবল টুর্নামেন্টের সূচনা হলো গুলি চালিয়ে, শূন্যে একাধিকবার গুলি চলল। ভিডিও প্রকাশ্যে আসতে চাঞ্চল্য এলাকায়, মুখে কুলুপ ক্লাব কর্তৃপক্ষের। আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করেছে মানিকচক থানার পুলিশ, কিন্তু এত সাহস কি করে হয় সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। একটা টুর্নামেন্ট শুরু হচ্ছে, সেখানে গুলি চালিয়ে সূচনা, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এই মালদায় বন্দুক গুলি কতটা সহজ দেখুন। মালদায় একের পর এক শাসক দলের কর্মী, শাসক দলের নেতা খুন হয়ে গিয়েছে। এত সহজে বন্দুক পাওয়া যায় সেই মালদাতে, এতটাই সহজ বন্দুক পাওয়া, এতটাই সহজ বন্দুক প্রকাশ্যে ব্যবহার করা, যেটা ভলিবল টুর্নামেন্ট, সেখানে গুলি শূন্যে চালিয়ে তবে টুর্নামেন্ট শুরু করছে। কিন্তু গল্পে আগেকার দিনে দেখতে পাওয়া যেত রাজবাড়ির দুর্গাপুজো শুরু হচ্ছে বন্দুকের গুলি চালিয়ে, দোনলা বন্দুকের গুলি চালিয়ে। ঠিক সেরকম রাজারাজদের মতো কারবার ভেবেছে নাকি মালদা, নাকি ভয়ঙ্কর রকম ভাবে দুষ্কৃতিরাজ?
মুর্শিদাবাদের জলঙ্গি থেকে 3 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে জলঙ্গি থানার পুলিশ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে। তাদের কাছে কোনো রকম বৈধ কাগজপত্র ছিল না, কিন্তু তারা সীমান্ত পারাপার করছিল বলে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা গিয়েছে এবং ধৃতদের কাছ থেকে প্রায় 8 কেজিরও বেশি গাঁজা উদ্ধার করা গিয়েছে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে যেখানে অনুপ্রবেশকারীরা একেবারে ঢুকে পড়ছে এবং সেখানে গিয়ে কার্যত বসত গেড়ে ফেলছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। এই যে 3 জন অনুপ্রবেশকারী দীর্ঘদিন থেকে তারা কিন্তু ভারতের বিভিন্ন জায়গাতে তারা বসবাস করতে শুরু করেছিলেন। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে জলঙ্গির সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে কিন্তু তারা নিজেদের আস্তানা গেড়ে ফেলেছিল এবং ভারত থেকে যাওয়ার সময়তে তারা এই গাঁজা নিয়ে যাচ্ছিল। সেই সময় এই পুলিশের হাতে পাকড়াও হয় এই 3 জন অনুপ্রবেশকারী এবং তাদের কাছ থেকে 8 কেজিরও বেশি গাঁজা উদ্ধার করা গিয়েছে। সেই গাঁজা পাচারের যে র্যাকেট সেটা কতদূর পর্যন্ত বিস্তৃত রয়েছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে, সেই বিষয়গুলো তদন্ত শুরু করেছে তদন্তকারী আধিকারিকেরা। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস পাচ্ছি, রিপাবলিক বাংলা।